একটা ছোট ভারী বস্তুকে একটি নগণ্য ভরের অপ্রসারণযোগ্য সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে সরল দোলক তৈরি হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের কাছে এরকম একটা সুতা আছে, তার মধ্যে একটা বস্তু ঝুলাইতেছি। এটাকে যদি এখন তুমি টেনে ছেড়ে দাও কি হবে বলো তো? ও সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকবে। ওকে, এইভাবে 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 দুলতে থাকবে, সরল দোলক যেভাবে দোলে। তোমাকে বলেছে আমরা জানি এর দোলনকাল টি নির্ভর করে ববের ভর এম এর উপর। বব কোনটা? এই যে বস্তুটাকে তুমি ঝুলাই দিছো, এই বস্তুটাকে বলা হয় হচ্ছে বব, এবং এইটার যে ভর সেটাকে বলছে হচ্ছে এম। ওকে, আর কিসের উপর নির্ভর করে? দোলকের দৈর্ঘ্য এল এর উপর। দোলকের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে যেই পয়েন্ট থেকে তুমি ঝুলাই দিছো, এবং এই যে বব আছে না, এইটার যে ভর কেন্দ্র, এই ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় সরল দোলকের দৈর্ঘ্য অথবা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। ওকে, আমরা যখন চ্যাপ্টার 8 পড়বো তখন এগুলো আরো ডিটেলসে পড়া হবে। আপাতত জাস্ট মাথায় রাখো, সরল দোলকের দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য কি জিনিস? যেই পয়েন্ট থেকে আমরা সরল দোলককে ঝুলাই দেই ওখান থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। বব মানে হচ্ছে যে বস্তুটাকে তুমি সুতায় ঝুলাই দিলা তার একটা ভরকেন্দ্র আছে না? অবশ্যই আছে। সো ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলি সরল দোলকের দৈর্ঘ্য বা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। ওকে, আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর উপর। কিসের অভিকর্ষজ ত্বরণ? তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পর্যায়কালটা মেজার করতেছো সেই স্থানের অভিকর্ষ ত্বরণ, এই স্থানের গ্র্যাভিটি। ওকে, এই স্থানের জি। বুঝেছো? যেই জায়গায় দাঁড়ায় তুমি পর্যায়কালটা মাপবা বা মেজার করবা, ওই স্থানের যে গ্র্যাভিটি তার উপরেও পর্যায়কাল নির্ভর করে। এখন তোমার বলছে পর্যায়কালের সমীকরণ বের করতে, তাহলে আমাদের পর্যায়কাল ধরলাম নির্ভর করতেছে তিনটা জিনিসের উপর, কিন্তু তিনটা জিনিসের সাথে পর্যায়কালের সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক আমরা কিছুই জানি না। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, পর্যায়কাল সমানুপাতিক এম এর পাওয়ার এ এর সাথে, ওকে, এল এর পাওয়ার বি এর সাথে এবং জি এর পাওয়ার সি এর সাথে। তার মানে এইটা এম এর সাথে সমানুপাতিক হইতে পারে, ব্যস্তানুপাতিক হইতে পারে, বর্গের সমানুপাতিক হইতে পারে, বর্গমূলের সমানুপাতিক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করবে এম এর পাওয়ার হিসেবে কত বসতেছে তার উপর। যদি এম এর পাওয়ার 1 হয় তাহলে পর্যায়কাল এম এর সাথে সমানুপাতিক হবে। যদি এম এর পাওয়ার 2 হয় তাহলে পর্যায়কাল এম এর স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। যদি এম এর পাওয়ার হাফ হয়, মানে এ এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে পর্যায়কাল এম এর বর্গমূলের সাথে সমানুপাতিক হবে। সো আমাদের এই পাওয়ারের মানগুলা বের করা লাগবে এবং দেখা লাগবে পর্যায়কাল এদের সাথে কিভাবে সম্পর্কিত। ওকে, তাহলে চলেন আমরা একটা কাজ করি, আমরা সমানুপাতিক চিহ্নটা সরাই ফেলে একটা ইকুয়াল সাইন দেই। সেক্ষেত্রে আমাদের কি আনা লাগবে? একটা সমানুপাতিক ধ্রুবক কে মাল্টিপ্লাইড বাই এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। এবং এই যে তুমি যে সমানুপাতিক ধ্রুবকটা নিয়ে আসলা, এইটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মানে মাত্রাবিহীন ধ্রুবক। কি? মাত্রাবিহীন ধ্রুবক। তার মানে এইটার মাত্রা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমাদের কিন্তু উদ্দীপকে বলেও দেয় নাই যে ধ্রুবকের মাত্রার উপর পর্যায়কাল নির্ভরশীল। পর্যায়কাল শুধুমাত্র নির্ভরশীল এই তিনজনের উপর, ধ্রুবকের সাথে কোনো সম্পর্ক নাই। সো ধ্রুবকের মাত্রা নিয়ে চিন্তা করারও কিছু নাই। ওকে, গুড। এবার আমাদের দুই পাশে দেখা লাগবে মাত্রা সেম হয় কিনা, কারণ আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে হোমোজিনিটি অফ ইকুয়েশন নামে একটা জিনিস ছিল। একটা ইকুয়েশনের বাম পাশে যা মাত্রা থাকা লাগবে ডান পাশের মাত্রাও অবশ্য সেম হওয়া লাগবে। যদি না হয় তাহলে সেই ইকুয়েশন ঠিক না। তার মানে ইকুয়েশন ঠিক হওয়ার জন্য লেফট হ্যান্ড সাইডের যে মাত্রা বা ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের যে মাত্রা সেটা অবশ্যই সেম হওয়া লাগবে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? সময়, তাই না? একটা সময় তোমাকে দিবে, সময়ের মাত্রা কি হয়? ক্যাপিটাল টি। তার মানে বাম পাশে ভরের কোনো মাত্রা নাই বা ভরের কোনো এক্সিস্টেন্স নাই, তাহলে আমি লিখতে পারি বাম পাশে এম টু দি পাওয়ার 0। বুঝছো? বাম পাশে দৈর্ঘ্যের কোনো অস্তিত্ব আছে? নাই, তার মানে এল টু দি পাওয়ার 0। বাম পাশে সময়ের কোনো অস্তিত্ব আছে? অবশ্যই আছে, এটা পর্যায়কাল সময়, তার মানে টি এর পাওয়ার হচ্ছে 1। মানে ব্যাপারটা খুব সহজ। তুমি আমাকে বলো তো, এই যে সময়, ওর মাত্রা কি হইতো? শুধুমাত্র টি। আমি কিন্তু সেইটাই লিখছি, এম এবং এল অনুপস্থিত, তার জন্য তাদের পাওয়ার দিয়ে দিছি 0, আর কোনো কিছু না। ঠিক আছে, গুড। এবার আসেন ডান পাশে, ধ্রুবকটা আছে, তার সাথে গুণাকারে কি আছে? এম। এম কি?
ভর, ভরের মাত্রা কি হয় ক্যাপিটাল এম, তার মানে এম টু দি পাওয়ার এ। ঠিক আছে, সহজ। এটা কি দৈর্ঘ্য, সরল দোলকের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হয় ক্যাপিটাল এল, তার মানে হচ্ছে এল টু দি পাওয়ার বি। ওকে, এবং ফাইনালি কি আছে গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি হয় এল টি ইনভার্স টু, তার মানে এল টি ইনভার্স টু, তার উপর পাওয়ার আছে সি। ওকে, এখন যদি দুই পাশে আমি একটু মিলায় হিসাব করি তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, ডান পাশে কিসের সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি প্লাস সি এবং টি টু দি পাওয়ার মাইনাস 2c। ওকে, দেখো তো বাম পাশে এম এর পাওয়ার কত 0, তাহলে ডান পাশেও এম এর পাওয়ার হওয়া লাগবে 0। বাম পাশে এল এর পাওয়ার কত 0, তাহলে ডান পাশেও এল এর পাওয়ার হওয়া লাগবে 0। বাম পাশে টি এর পাওয়ার কত 1, তাহলে ডান পাশেও টি এর পাওয়ার হওয়া লাগবে 1, তাহলে ইকুয়েশন সঠিক, আদারওয়াইজ না। তাহলে আমরা বলতে পারি ডান পাশে আমার এম এর পাওয়ার আছে এ, বাম পাশে এম এর পাওয়ার আছে 0, তার মানে এ এর ভ্যালু হবে 0 এর সমান। ঠিক আছে, ডান পাশে টি এর পাওয়ার আছে -2c, বাম পাশে টি এর পাওয়ার আছে 1, তার মানে এই -2c এর মান হবে হচ্ছে 1, তার মানে সি এর মান হবে -1/2। ঠিক আছে, বাম পাশে এল এর পাওয়ার আছে 0, ডান পাশে এল এর পাওয়ার আছে বি প্লাস সি, তার মানে বি প্লাস সি এর মান হবে হচ্ছে 0। তাহলে বি এর মান কত হবে, বি এর মান হবে হচ্ছে -c এর সমান, মানে হচ্ছে শুধুমাত্র হাফ। বুঝছো? তাহলে তুমি এখন এ এর ভ্যালু পেয়ে গেছো, বি এর ভ্যালু পেয়ে গেছো, সি এর ভ্যালু পেয়ে গেছো। এটাকে জাস্ট ইকুয়েশনের মধ্যে বসায় দাও, বসাই দিলেই তুমি ইকুয়েশনও পেয়ে যাবা। চলো তাহলে ইকুয়েশন কি হবে, ইকুয়েশনটা কি আমি পরের পেজে লিখবো? হ্যাঁ, পরের পেজে লিখি। ইকুয়েশন ছিল টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি এবং জি টু দি পাওয়ার সি। এর মান কত আসছে 0, বসায় দাও। তাহলে কে মাল্টিপ্লাইড বাই এম টু দি পাওয়ার 0, বি এর মান কত আসছে +1/2, বসায় দাও এল টু দি পাওয়ার +1/2, সি এর মান কত আসছে -1/2, তাহলে বসায় দাও জি টু দি পাওয়ার -1/2। বলো এম টু দি পাওয়ার 0 মানে কি 1, মানে বাদ হয়ে যাবে। এল টু দি পাওয়ার হাফ মানে কি, মানে √l, তাহলে থাকবে √l। জি টু দি পাওয়ার -1/2 মানে কি 1/√g, তার মানে নিচে চলে আসবে √g। তাহলে ফর্মুলা চলে আসবে t is equals to k multiplied by √l/√g অথবা t is equals to k multiplied by √l/g। বুঝছো? এইটাই পর্যায়কালের সমীকরণ। এটাই কি আমাদের পর্যায়কালের সমীকরণ। দেখো একদম সহজ জিনিস, ঠিক আছে।